সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। আশা করি সবাই স্বাস্থ্যবিধি মেনে তোমরা আছো এবং স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আহ্বান জানাচ্ছি। তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি চিত্র দেখতে পাচ্ছ, ছবি দেখতে পাচ্ছ। আজকে হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান ক্লাস, অনার্স দ্বিতীয় বর্ষ, বোটানি 2 বা নন মেজর 2, অর্থাৎ যারা প্রাণীবিজ্ঞান বিষয়ে অনার্সে পড়ো তাদের দ্বিতীয় বর্ষ যারা আছো তাদের জন্য আমাদের আজকের এই লেকচার। আর লেকচারের শিরোনাম, অর্থাৎ আমি আজকে তোমাদেরকে উদ্ভিদ বিজ্ঞান 2 এই বিষয়টির প্রথম যে সিলেবাসের অংশটুকু অর্থাৎ সাইটোলজি, সেই সাইটোলজি অংশের একটি টপিকস হচ্ছে সেল ডিভিশন। সেই সেল ডিভিশন নিয়ে আমি এই ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব। আর সেল ডিভিশনের মধ্যে মাইটোসিস এবং মিওসিস সেল ডিভিশন এবং ইটস সিগনিফিকেন্স, এই অংশটুকু নিয়ে আলোচনা তোমাদের সাথে চলবে। আমি মোহাম্মদ মহসিন আরাফাত, প্রভাষক, চাঁদপুর সরকারি কলেজ, চাঁদপুর। তাহলে যেহেতু আমাদের কোষ বিভাজন এই অধ্যায়ের মধ্যে আলোচনা করব, তাহলে আমরা শুরুতেই জেনে নেব যে কোষ বিভাজন কি। কোষ বিভাজনের একটি সংজ্ঞা আমি তোমাদের জন্য নিয়ে আসছি, যে জিন নিয়ন্ত্রিত যে ধারাবাহিক পদ্ধতিতে কোষীয় উপাদানের দ্বিতীয়করণ অর্থাৎ একটা থেকে দুটি হওয়া এবং পৃথকীকরণের মাধ্যমে মাতৃকোষ থেকে দুই বা ততোধিক অপত্য কোষের সৃষ্টি হয় তাকে কোষ বিভাজন বলে। অর্থাৎ একটি মাতৃকোষ বিভাজিত হয়ে দুটি অথবা তার চাইতে বেশি কোষের সৃষ্টি হওয়া, তার নাম হচ্ছে কোষের বিভাজন। এখন কোষ বিভাজনের প্রকারভেদ যদি আমরা দেখতে চেষ্টা করি তাহলে কিরকম পাই, যে কোষ বিভাজন হচ্ছে মূলত দুই প্রকার। একটা হচ্ছে প্রত্যক্ষ কোষ বিভাজন, আরেকটি পাবো হচ্ছে পরোক্ষ কোষ বিভাজন। প্রত্যক্ষ কোষ বিভাজন বলতে আমরা আসলে কি বুঝি, যে কোষ বিভাজন প্রক্রিয়ায় কোন কোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম কোনো জটিল পরিবর্তন ছাড়াই সরাসরি দুভাগে বিভক্ত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করে তাকে প্রত্যক্ষ কোষ বিভাজন বলে। যেমন প্রত্যক্ষ কোষ বিভাজন হচ্ছে আসলে এমাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়াটি। তাহলে পরোক্ষ কোষ বিভাজন বলতে আমরা কি বুঝবো? পরোক্ষ কোষ বিভাজন হলো যে সাধারণত প্রকৃত বা সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট কোষসমূহ জটিল ও ধারাবাহিক প্রক্রিয়ায় বিভাজিত হয়। এই প্রকার কোষ বিভাজন প্রক্রিয়ায় প্রথমে কোষের নিউক্লিয়াস বিভাজিত হয়, অতঃপর সাইটোপ্লাজমের বিভাজনের মাধ্যমে কোষের বিভাজন ঘটে। অর্থাৎ একটি কোষের প্রথমে বিভাজন ঘটবে হচ্ছে তার নিউক্লিয়াসের, পরবর্তীতে তার সাইটোপ্লাজম বিভাজিত হয়ে একটি কোষকে দুটি অথবা চারটি কোষে রূপান্তরিত করবে। যেমন পরোক্ষ কোষ বিভাজনের মধ্যে পাবো মাইটোসিস এবং মিওসিস অথবা মায়োসিস কোষ বিভাজন। অর্থাৎ আমরা যদি এখন কোষের বিভাজনকে একত্রে করে দেখতে চাই তাহলে আমরা কোষ বিভাজনকে তিন ভাগে ভাগ করতে পারি। যেমন এমাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া, মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া এবং মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়া। এই তিনটি ভাগের মধ্যে আমরা মূলত মাইটোসিস এবং মায়োসিস বা মিওসিস, এই দুটি বিষয় তোমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত আছে। আমরা এই দুটি বিষয় নিয়ে সামনের দিকে আলোচনা অগ্রসর হব। তাহলে আমরা এখন শুরুতে মাইটোসিস কোষ বিভাজন কি সেটা জিনিসটা জানবো এবং ধীরে ধীরে তার বিভিন্ন ধাপসমূহ সম্পর্কে জানার চেষ্টা করব। মাইটোসিস কোষ বিভাজন কি? যে কোষ বিভাজন প্রক্রিয়ায় কোষের নিউক্লিয়াস এবং ক্রোমোজোম উভয়ই একবার করে বিভাজিত হয়ে একটি মাতৃকোষ থেকে দুটি অপত্য কোষের সৃষ্টি হয় এবং প্রত্যেক অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের সমান থাকে, তাকে মাইটোসিস কোষ বিভাজন বলে। অর্থাৎ কোষের মধ্যে যে নিউক্লিয়াস থাকে এবং যে তার সাইটোপ্লাজম, এই কোষ মানে নিউক্লিয়াস এবং তার সাইটোপ্লাজমের একবার মাত্র বিভাজিত হওয়া দেখা যায় এখানে, বা নিউক্লিয়াস এবং ক্রোমোজোমের একবার বিভাজন দেখা যাবে। আর একবার বিভাজিত হলে একটা কোষ থেকে আমরা দুটি কোষ দেখতে পাবো। তাহলে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় আমরা একটা কোষ থেকে দুটি কোষ দেখি। তাহলে এই হলো মাইটোসিস কোষ বিভাজনের একটি সংজ্ঞা। এখন আমরা তার যদি চিত্রের আকারে দেখতে চাই, যেমন এটা হচ্ছে আসলে মাইটোসিস কোষ বিভাজন। যেমন এখানে প্রথমে একটা কোষ, তার মধ্যে দুটি নিউক্লিয়াস দেখা যাচ্ছে। এই দুটি নিউক্লিয়াস প্রথমে, যেহেতু মাইটোসিস সেল ডিভিশন হবে, একটা থেকে দুটি কোষ হয়, তাহলে এই তার একটা মাঝখানে একটা ধাপ দেখানো হচ্ছে। সেই ধাপটি হচ্ছে প্রত্যেকটা ক্রোমোজোম তার সাইটোপ্লাজম থেকে দুই পাশে দুটি করে ক্রোমাটিডের সৃষ্টি হওয়া দেখা যায়। সেই ক্রোমাটিড অর্থাৎ
সেন্ট্রোমিয়ার থেকে তার যে দুটি বাহুর মধ্যে এই ক্রোমোজোমের একটা বাহু থেকে দুটি করে অংশের তৈরি হয় এবং দুটি অংশ পরবর্তী ধাপে আলাদা করে এই সেন্ট্রোমিয়ার থেকে আলাদা হয়ে দুই অংশে বিভক্ত হয়ে দুটি ক্রোমোজোমের উৎপাদন দেখা যায়। তাহলে আমরা এখানে প্যারেন্ট সেল বা মাতৃ যে কোষটি ছিল সেই কোষ থেকে আমরা দুটি ডটার সেল বা অপত্য কোষ দেখতে পাই। তার মাঝে একটা ধাপ এখানে দেখানো হচ্ছে, মূলত হচ্ছে একটা কোষ থেকে আমরা দুটি কোষের দেখা পাই মাইটোসিস সেল ডিভিশনে। আমরা বিস্তারিত সামনের দিকে যদি আরো অগ্রসর হই তাহলে আমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে যে কিভাবে তার এই ঘটনাটা ঘটে। তাহলে আমরা সেদিকেই যাচ্ছি যে মাইটোসিস কোষ বিভাজনের ধাপ, মানে একটা কোষ থেকে যে দুটি কোষ তৈরি হবে, একটি কোষ থেকে দুটি কোষ তৈরি হইতে গেলে তাকে ধারাবাহিক কতগুলি ধাপ অতিক্রম করতে হয়, সেই ধাপগুলি আমরা দেখব। যেমন মাইটোসিস কোষ বিভাজনের ধাপ হচ্ছে 5টি। কি কি? নাম্বার 1 হচ্ছে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। এই 5টি ধারাবাহিক ধাপ দিয়ে অতিক্রম করে একটা কোষ থেকে আমরা দুটি কোষের দেখা পাই এই 5টি ধাপ অতিক্রম করার মাধ্যমে। এখন আমরা কিভাবে এক একটি ধাপ সংগঠিত হয় সেদিকে আমরা অগ্রসর হই। যেমন প্রোফেজ আসলে কি, যে মাইটোসিস কোষ বিভাজনের প্রথম ও দীর্ঘস্থায়ী দশাটি হচ্ছে প্রোফেজ। অনেক বড়, অনেক সময় ধরে এই প্রোফেজ ধাপটি চলতে থাকে, এই জন্য তাকে দীর্ঘস্থায়ী ধাপ বলা হয়েছে। এখন একটি আমরা চিত্র দিয়ে তার বৈশিষ্ট্যগুলোর দিকে যাওয়ার চেষ্টা করব। যেমন এটা হচ্ছে আসলে প্রোফেজের ধাপ। এই ধাপটা যদি আমরা দেখি তাহলে কি কি বৈশিষ্ট্য পাবো। দেখো, আমি বৈশিষ্ট্যগুলো যদি দেখাই, যে নিউক্লিয়াস আকারে বড় হয়, যে পুরো একটা নিউক্লিয়াস, সেলের ভিতরে বড় একটি নিউক্লিয়াস দেখা যাচ্ছে। তারপর হচ্ছে পানি বিয়োজনের ফলে ক্রোমাটিন তন্তু পেঁচিয়ে ক্রোমোজোম গঠন করে। যেমন এই যে ক্রোমোজোমগুলি, এই ক্রোমোজোমগুলি কিন্তু এই প্রোফেজ দশার আগে যে দশাটি আমরা দেখি, ইন্টারফেজ যে দশাটিকে বলে, সেই দশার মধ্যে কিন্তু এরকম নিউক্লিয়াস আমরা দেখতে পাই না। সেখানে সুতার মতো কিছু ক্রোমাটিন দেখা যায়, কিন্তু প্রোফেজ দশায় এসে পানি বিয়োজন করে করে আস্তে আস্তে ক্রোমোজোমের গঠন দেখা যায়। সেন্ট্রোমিয়ার ব্যতীত ক্রোমোজোমের প্রত্যেকটি ক্রোমাটিড বিভক্ত হয়ে দুটি অপত্য ক্রোমাটিড তৈরি করে। তোমরা যদি দেখো, এই যে এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার, এই সেন্ট্রোমিয়ার দুই পাশে কিন্তু দুটি করে সুতার মতো অংশ। আসলে এখানে একটা বাহু দুইটা অংশে রূপান্তর হয়ে গেছে, দুটি ক্রোমাটিডে রূপান্তর হয়ে গেছে। এক পাশে দুটি ক্রোমাটিডকে আমরা সিস্টার ক্রোমাটিড বলে থাকি। এখানে নিউক্লিয়াস আছে, আমরা যদি পরের দিকে যাই তাহলে আরো দেখতে পাবো কিছু বৈশিষ্ট্য। যেমন এই চিত্রটি আমি এখানে আবার নিয়ে আসছি, যে ক্রোমোজোম খাটো ও মোটা হয়, কারণ প্রত্যেকটা যেহেতু ক্রোমাটিড থেকে আমরা ক্রোমোজোম দেখা পাই, তাহলে এখানে একটু মোটা খাটো হওয়ার মাধ্যমে সঠিকভাবে আমাদের চোখে পড়ে। শেষ পর্যায়ে নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হয়ে মাকোযন্ত্রের সৃষ্টি হয়, অর্থাৎ এই ধসাটার শেষ দিকে এসে এই যে নিউক্লিওলাসটা বিলুপ্ত হতে থাকে এবং মাকোযন্ত্র মানে হচ্ছে এখানে স্পিন্ডল ফাইবার তৈরি হওয়া শুরু হতে থাকে। সেটা আসলে আমরা পরের ধাপেই দেখাবো। ক্রোমোজোম সমূহ সেন্ট্রোমিয়ারের সহায়তায় ট্র্যাকশন তন্ত্রের সাথে যুক্ত হয়। আসলে এই চিত্রের মধ্যে সেটা আসে না, আমরা যদি এর পরের ধাপে যাই তার দেখাগুলো পাবো। অর্থাৎ প্রোফেজের শেষ ধাপের দিকে এগুলির উৎপাদন শুরু হতে থাকে। এই হচ্ছে প্রোফেজের বৈশিষ্ট্য সমূহ। তোমরা চিত্রটার দিকে লক্ষ্য করে তার বৈশিষ্ট্যগুলো একটু মনে রাখার চেষ্টা করবা। ভালো করে যদি বুঝতে পারো তাহলে তোমাদের জন্য সমস্যা হবে না। তারপর আমরা যাব হচ্ছে প্রোমেটাফেজ। প্রোফেজের পরে প্রোমেটাফেজ, যে প্রোফেজ ও মেটাফেজের মধ্যবর্তী সংক্ষিপ্ত পর্যায়টিকে প্রোমেটাফেজ বলে। এটা ছোট একটা ধাপ, অল্প সময় ধরে সেটা চলে, এই জন্য সংক্ষিপ্ত ধাপ বলা হয়েছে। এখন চিত্র দিয়ে আমরা তার বৈশিষ্ট্যগুলো দিয়ে যদি লক্ষ্য করি, এই হচ্ছে একটা প্রোমেটাফেজ। দেখো এখানে আগের ধাপের সাথে তার কিন্তু কিছু পার্থক্য এখানে দেখা যাচ্ছে, যে নিউক্লিওলাসটা প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে। নিউক্লিয়ার মেমব্রেন চতুর্দিকে যে ছিল ডট ডট দিয়ে দেখানো আছে সেগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে। এই যে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত সুতার মতো কিছু অংশ দেখা যাচ্ছে, যেগুলাকে আমরা বলি হচ্ছে স্পিন্ডল যন্ত্র বা স্পিন্ডল ফাইবার। এই স্পিন্ডল ফাইবারের সাথে সাথে ক্রোমোজোম গুলা যুক্ত আছে, তবে সবগুলোর সাথে যুক্ত নাও থাকতে পারে। যার সাথে যুক্ত থাকে তাকে ট্র্যাকশন ফাইবার আমরা নাম বলি। তাহলে আমরা এখন বৈশিষ্ট্যগুলো যদি দেখি, যে নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাস প্রায় অদৃশ্য। এই যে নিউক্লিওলাস এবং এটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন, চতুর্দিকে যে আবরণটা প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে শেষের দিকে। তারপর হচ্ছে যে এই পর্যায়ের একেবারে শেষের দিকে দুমেরুযুক্ত প্রোটিন তন্তুর স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়। স্পিন্ডল যন্ত্রের তন্তুগুলো এক মেরু থেকে অপর মেরুতে বিস্তৃত থাকে, এদেরকে স্পিন্ডল ফাইবার বলে। এই যে ফাইবারগুলা, এই ফাইবারগুলোর কথা এখানে বলা হয়েছে। এই ফাইবারগুলো এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত বিস্তৃত এবং স্পিন্ডল যন্ত্রের সাথে ক্রোমোজোমগুলা যুক্ত হওয়া দেখা যাচ্ছে। এই হলো তার বৈশিষ্ট্য। এখন আমরা আরো কয়েকটা বৈশিষ্ট্য দেখবো, যেমন সেই চিত্রটা এখানে আবার আসছে, যে যেমন স্পিন্ডল যন্ত্রের দুমেরুর মধ্যবর্তী স্থানকে ইকুয়েটোরিয়াল বা বিষুবীয় অঞ্চল বলে। মাঝের এই অঞ্চলটাকে ইকুয়েটোরিয়াল
এবং প্রান্তীয় অঞ্চলটাকে দুটিকে মেরু অঞ্চল বলে। ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার স্পিন্ডল যন্ত্রের নির্দিষ্ট তন্তুর সাথে যুক্ত থাকে। এই যে এটার সাথে যুক্ত, একটা তন্তুর সাথে শুধু একটাই ক্রোমোজোমের যুক্ত হওয়া দেখা যাচ্ছে, আর অনেক তন্তু কিন্তু ফাঁকা, যার সাথে কোনো ক্রোমোজোম নাই। যেই তন্তুর সাথে ক্রোমোজোম যুক্ত থাকবে তাকে আমরা বলি ট্র্যাকশন ফাইবার। এই একটা নাম তোমরা শুনবে, যে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার সংযুক্তকারী স্পিন্ডল তন্তুকে আকর্ষণ তন্তু বলা হয়। ইট ইজ ট্র্যাকশন ফাইবার, আকর্ষণ বা ট্র্যাকশন ফাইবার। অন্যান্য স্পিন্ডল তন্তু কোনো ক্রোমোজোমের সাথে সংযুক্ত না থেকে 2 মেরু পর্যন্ত বিস্তৃত, যেমন যার সাথে কোনো ক্রোমোজোম নাই। যদি আমরা এই তন্তুর কথা মনে করি, এর সাথে কোনো ক্রোমোজোম না থাকা সত্ত্বেও সে কিন্তু এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত বিস্তৃত ঠিকই আছে। এই হচ্ছে প্রোমেটাফেজের ধাপসমূহ। এখন আমরা যাব হচ্ছে মেটাফেজ ধাপ। আচ্ছা, প্রোমেটাফেজের আরো দুই একটা বৈশিষ্ট্য আমরা যদি দেখি, যে প্রোমেটাফেজ অবস্থায় ক্রোমোজোমগুলো সামান্য আন্দোলিত হয়, এটা একটা বৈশিষ্ট্য খুব সুন্দর। যে এই যে ক্রোমোজোমগুলা ট্র্যাকশন ফাইবারের সাথে যুক্ত আছে সেন্ট্রোমিয়ার দিয়ে, তখন মাঝে মাঝে একটু নড়াচড়া করে মনে হয় তার, আর এই এটাকে বলা হয় ক্রোমোজোমীয় নৃত্য। তার আমরা প্রোমেটাফেজ স্টেজে সে ক্রোমোজোমীয় নৃত্য আমরা দেখতে পাই। প্রাণী কোষের ক্ষেত্রে দুমেরুতে অবস্থিত সেন্ট্রিওল থেকে এস্টার রশ্মি বিচ্ছুরিত হয়, কিন্তু উদ্ভিদ কোষ থেকে এটা দেখা যায় না। এবং স্পিন্ডল তন্তু সেন্ট্রোমিয়ারের কাইনেটোকোরের মোটর প্রোটিনে যুক্ত হয়। এই যে সেন্ট্রোমিয়ারের সাথে ট্র্যাকশন ফাইবারটা যুক্ত আছে, এই সেন্ট্রোমিয়ারের মধ্যে কাইনেটোকোর নামে একটি অংশ আছে, সেই অংশের সাহায্যে স্পিন্ডল ফাইবারের সাথে সে যুক্ত থাকে। তাহলে এই হচ্ছে প্রোমেটাফেজ স্টেজ। এরপরে আমরা যাব হচ্ছে মেটাফেজ। মেটাফেজ স্টেজের মধ্যে কি আমরা পাবো, তার আগে যদি মেটাফেজটা কি বুঝি, যে মাইটোসিস কোষ বিভাজনের সবচেয়ে ক্ষণস্থায়ী পর্যায় হচ্ছে মেটাফেজ, সংক্ষিপ্ত একটা পর্যায়। তাহলে সংক্ষিপ্ত পর্যায়ের মধ্যে কি কি ঘটনাগুলো ঘটে আমরা দেখি। দেখো যে এই হচ্ছে একটা মেটাফেজ স্টেজ। দেখো মেটাফেজ স্টেজের মধ্যে কিন্তু কতগুলা বিশেষ বৈশিষ্ট্য আমরা দেখবো, যে এখানে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস টোটালি নাই। এখানে এই ট্র্যাকশন ফাইবার গুলো অথবা আমরা যে তন্তু বলছিলাম, সেই তন্তুগুলা সুন্দর করে তার গঠন দেখা যাচ্ছে, এবং ক্রোমোজোমগুলি মাঝামাঝি অঞ্চলে অর্থাৎ বিষুবীয় অঞ্চলে অবস্থান করে। আমরা সেই বৈশিষ্ট্যগুলো পাবো, যে নিউক্লিয়ার মেমব্রেন নিউক্লিওলাস সম্পূর্ণরূপে বিলুপ্ত। এখানে নিউক্লিয়ার মেমব্রেন অথবা নিউক্লিওলাস টোটালি কিন্তু দেখা যাচ্ছে না। মাকুযন্ত্র সম্পূর্ণরূপে গঠিত হয় এবং আকর্ষণ তন্তুর সাথে সেন্ট্রোমিয়ারের সাথে যুক্ত থাকে। এই যে ক্রোমোজোমগুলি তার সেন্ট্রোমিয়ার দিয়ে আকর্ষণ তন্তুর সাথে যুক্ত হওয়া দেখা যাচ্ছে। তারপর আমরা কি পাই, সেই চিত্রটা এখানে আসছে, যে এই পর্যায়ে ক্রোমোজোম সবচেয়ে খাটো মোটা হয়, একদম স্পষ্ট আমাদের চোখে পড়ে, একদম স্পষ্ট চোখে পড়ে। আর এই পর্যায়ে শেষে ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার সহ বিভক্ত হয়ে দুটি অপত্য ক্রোমোজোমের সৃষ্টি হয়। অর্থাৎ এই যে আমরা সেন্ট্রোমিয়ার থেকে দুই পাশে বাহুগুলি আলাদা হয়ে দুইবার বিভক্ত হয়ে দুটি করে ক্রোমাটিড তৈরি করেছিল, সেই ক্রোমাটিড সেন্ট্রোমিয়ার থেকে বিভক্ত হয়ে দুটি করে ক্রোমোজোম তৈরি করে। এই ধাপের শেষ পর্যায়ে আমরা আসলে এখানে দেখাইতে পারি নাই, এটাকে এর পরের ধাপে গিয়ে সরাসরি আমরা দেখাতে পারবো। মেটাফেজ পর্যায়ে তাহলে আমরা এই পর্যন্ত রাখতে পারি। এরপরে আমরা এনাফেজ ধাপ কি পাবো। এনাফেজ ধাপের মধ্যে দেখো, এনাফেজ ধাপ এই যে, যদি আমরা মেটাফেজের পরে এনাফেজ একটু লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে যে এখানে ক্রোমোজোমগুলা কিন্তু আলাদা হয়ে বিভক্ত হয়ে দুই প্রান্তের দিকে সে চলে যাচ্ছে। এই ধাপটা অর্থাৎ সেন্ট্রোমিয়ারের সাথে এই সেন্ট্রোমিয়ার একত্রে যুক্ত থেকে দুইটা ক্রোমাটিড সহ একত্রে ছিল, এই সেন্ট্রোমিয়ারের সাথে সেন্ট্রোমিয়ার যুক্ত ছিল। আমরা তার বৈশিষ্ট্যগুলো দেখবো এখন, যে সেন্ট্রোমিয়ারের সম্পূর্ণ বিভক্তির ফলে প্রতিটি ক্রোমাটিড একটা করে অপত্য ক্রোমোজোমে পরিণত হয়। যেমন এই দুইটা মিলে একটা ছিল, এখানে এনাফেজ ধাপে এসে সে আলাদা হয়ে একটা এক মেরুতে আরেকটা অন্য মেরুতে চলে যাচ্ছে। প্রত্যেকটি ক্রোমোজোম এরকম ভাবে বিভক্ত হয়ে দুটি করে আলাদা ক্রোমোজোম তৈরি করে দুই প্রান্তে দুইটা চলে যাচ্ছে। অর্থাৎ আমরা নতুন যে কোষ পাবো তার একটা লক্ষণ এখানে কিন্তু দেখা যাচ্ছে, যে নিরক্ষীয় তল থেকে প্রতিটি ক্রোমোজোমের নিকটস্থ মেরুর দিকে ধাবিত হয়। বিষুবীয় অঞ্চলে ছিল, মাঝামাঝি অঞ্চলে ছিল, সে এখন মাঝামাঝি অঞ্চল থেকে মেরুর দিকে ধাবিত হচ্ছে। কিন্তু এরপরে আমরা কি পাবো, যে অপত্য ক্রোমোজোমের এক মেরু অভিমুখী চলনে সেন্ট্রোমিয়ার অগ্রগামী থাকে। এই যে সেন্ট্রোমিয়ারটা সামনে এবং পেছনের দিকে তার বাহুগুলো পেছনে লেজের মতো, বাহুদ্বয় অনুগামী থেকে অগ্রগামী থাকে হচ্ছে সেন্ট্রোমিয়ার, আর তার পিছনে থাকে বাহুগুলো। এটাই বলা হয়েছে সেন্ট্রোমিয়ারই অগ্রগামী থাকে এবং বাহুদ্বয় অনুগামী থাকে। ফলে সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমগুলোকে মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক এরকম বিভিন্ন আকারে দেখা যায়। অর্থাৎ আমরা যে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের অবস্থান ভিত্তিক ক্রোমোজোমের বিভাজন দেখেছিলাম আগের লেকচারে, সেই ভাগটা, সেই বিভাজনটা আসলে এখানে স্পষ্ট হয়। যেমন লক্ষ্য করলে এখানে এই ক্রোমোজোমটাকে ভি শেপ দেখা যাচ্ছে, যেটাকে আমরা মেটাফেজ বলে থাকি। এরপরে দেখা যাচ্ছে এটাকে এল এর মতো সাবমেটা মানে মেটাসেন্ট্রিক, আর এটা হচ্ছে সাবমেটাসেন্ট্রিক, এরকম কিছু আকার সে ধারণ করে। আর এই পর্যায়ে শেষের দিকে অপত্য ক্রোমোজোমগুলো পরস্পরের বিপরীত মেরুতে পৌঁছায়, একদম শেষ মেরুতে অর্ধেক সংখ্যক এক মেরু আর অর্ধেক সংখ্যক বিপরীত মেরুর দিকে পৌঁছায়। এই হচ্ছে এনাফেজ পর্যায়। এরপরে আমরা পাবো হচ্ছে টেলোফেজ। টেলোফেজ হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের শেষ ধাপ।
সেখানে এসে আমরা কিন্তু আসলে দুটি কোষ দেখতে পাবো। একটা কোষ থেকে দুটি কোষের উৎপত্তি আমরা যে বলেছিলাম, তার উৎপত্তি আমরা এখানে এসে পাবো। যেমন টেলোফেজ দেখা যাচ্ছে, দেখো এখানে দুই মেরুতে যে ক্রোমোজোমগুলি আসছিল সেই ক্রোমোজোমগুলো সুন্দর করে এসে আবার সাইটোপ্লাজম, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস এ সকল দেখা যাচ্ছে। দেখে দুটি কোষ তার মাঝখান দিয়ে সাইটোপ্লাজম সহ কোষ প্লেটের মাধ্যমে বিভক্ত হয়ে নতুন দুটি কোষ উৎপন্ন হয়। এই বৈশিষ্ট্য দেখবো। যেমন বিপরীত মেরু দুটিতে আগত ক্রোমোজোমগুলো কুণ্ডলী খুলে যায় এবং দৈর্ঘ্য অধিক মাত্রায় বৃদ্ধি পায়। আবার এই ক্রোমোজোমগুলি কেমন যেন লম্বা লম্বা সুতার মতো হয়ে যাচ্ছে। ক্রোমোজোমগুলো ক্রমে ক্রমে জমিয়ে গিয়ে ক্রোমাটিন তন্তু গঠন করে। এই যে তন্তুর মতো লম্বা, এখানে আলাদা করে ক্রোমোজোমের মতো তাদের গঠনটা কিন্তু দেখা যাচ্ছে না, এরকম একটা অবস্থা থাকে দেখা যায়। এরপরে আমরা কি পাই, যে প্রতিটি নিউক্লিয়াসের মধ্যে পুনরায় সেট ক্রোমোজোমের গৌণকুঞ্জনের নিউক্লিওলাসের আবির্ভাব ঘটে। যে নিউক্লিওলাস আমরা একদম প্রথম অর্থাৎ মাইটোসিসের প্রোফেজ দশায় আমরা দেখতেছিলাম বিলুপ্ত হওয়া শুরু হয়েছিল, সেটার আবির্ভাব আবার এখানে আমরা দেখতে পাই। এই পর্যায়ে শেষের দিকে অন্তঃপ্লাজমীয় জালিকা হতে সৃষ্ট নিউক্লিয়ার পর্দা ক্রোমোজোমগুলোকে ঘিরে ফেলে এবং দুই মেরুতে দুটি অপত্য নিউক্লিয়াসের তৈরি হয়। এই যে নিউক্লিয়ার, আবার নিউক্লিয়ার মেমব্রেন গঠিত হইল, নিউক্লিয়ার মেমব্রেন গঠিত হয়ে অর্থাৎ মাইটোসিসের শুরুর ধাপে আমরা যেই বিষয়গুলো দেখতে পাচ্ছিলাম বিলুপ্ত হওয়ার পথে, এখানে এসে দেখতেছি সেগুলি আবার তৈরি হচ্ছে। এই হচ্ছে বিষয়গুলি। তাহলে আমরা মাইটোসিস সেল ডিভিশনের যে ধাপ পাঁচটি, সেই ধাপ পাঁচটি দেখলাম, কিভাবে একটা কোষ থেকে আসলে দুটি কোষের সৃষ্টি হয় সেই বিষয়গুলা। একটা কোষ থেকে দুটি কোষ তৈরি হতে গেলে তাকে ধারাবাহিকভাবে পাঁচটি ধাপ অতিক্রম করতে হয়। সেই পাঁচটি ধাপের বিষয় এখানে উল্লেখ করা হয়েছে। এখন আমরা যাব মাইটোসিসের গুরুত্ব। উদ্ভিদের অথবা প্রাণীর দেহে মাইটোসিস সেল ডিভিশন সারাক্ষণই চলতে থাকে। এখন এই মাইটোসিস কোষ বিভাজনটার গুরুত্বটা কি, যে এই কোষ বিভাজনটা কি দরকার, সেটা আমরা দেখবো। যেমন দেহ গঠন এবং দৈহিক বৃদ্ধি। মাইটোসিস কোষ বিভাজন বহু কোষের জীবের ঘটে এবং জাইগোট থেকে শুরু করে তার একটা জাইগোট থেকে দুটি জাইগোট, একটি জাইগোট বিভাজিত হয় দুটি সেল, এরকম ভাবে অর্থাৎ একটা বড় উদ্ভিদ অথবা বড় প্রাণীর দেহের গঠনটা মূলত মাইটোসিস সেল ডিভিশনের কারণেই হয়ে থাকে। এরপরে আমরা পাবো হচ্ছে বংশবৃদ্ধি, যে এক কোষী সুকেন্দ্রিক কোষে মাইটোসিস প্রক্রিয়ায় বংশবৃদ্ধি ঘটে থাকে। যেমন ক্ল্যামাইডোমোনাস, একটা কোষ সংখ্যা বৃদ্ধি হয়ে বিভাজিত হয়ে দুটি কোষে রূপান্তরিত হয় এবং তার সংখ্যা বৃদ্ধি পেয়ে থাকে। এরপরে পাবো হচ্ছে জননাঙ্গ সৃষ্টি এবং জনন কোষের সংখ্যা বৃদ্ধি। মাইটোসিস বিভাজনের ফলে বহু কোষের জীবের জননাঙ্গ সৃষ্টি হয়, ফলে বংশবৃদ্ধির ক্রমধারা বজায় রাখে। জনন কোষের সংখ্যা বৃদ্ধি করতে হলে এই প্রক্রিয়া আবশ্যক। তাহলে মাইটোসিসের গুরুত্ব আমরা বুঝতে পারতেছি এখানে, যে তার গুরুত্ব অপরিসীম। তারপরে আমরা পাই হচ্ছে নির্দিষ্ট আকার ও আয়তন রক্ষা, যে এই বিভাজনের ফলে আমরা কোষের স্বাভাবিক আকার আকৃতি, আয়তন এবং গুণাগুণ বজায় থাকে এই মাইটোসিস কোষ বিভাজনের কারণেই। নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের ভারসাম্য রক্ষা, যে সাইটোপ্লাজমে উপস্থিত বিভিন্ন ক্ষুদ্রাঙ্গ, তোমরা জানো যে সাইটোপ্লাজমিক অঙ্গাণু থাকে, সেই অঙ্গাণুগুলো এবং রাসায়নিক উপাদানের সাহায্যে নিউক্লিয়াস কোষের বিপাক ক্রিয়া সংগঠন করে। মাইটোসিস কোষ বিভাজনের ফলে প্রতিটি কোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের মধ্যে পরিমাণগত এবং নিয়ন্ত্রণগত ভারসাম্য রক্ষা হয়। তাহলে মাইটোসিসের গুরুত্ব অপরিসীম। ক্রোমোজোমের সমতা রক্ষা, যেহেতু মাইটোসিস সেল ডিভিশনের মাধ্যমে একটা কোষ থেকে দুটি কোষের উৎপন্ন আমরা দেখে থাকি এবং এই মাতৃকোষ থেকে যে অপত্য কোষের সৃষ্টি হয় সেই অপত্য কোষের মধ্যে ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের সমান থাকে। এরপরে আমরা পাবো ক্ষতস্থান পূরণ। যদি কোনো কারণে উদ্ভিদ বলো বা প্রাণী বলো তাদের দেহের মধ্যে কোনো ধরনের এই ক্ষতর তৈরি হয়, সেই ক্ষত স্থানটাকে মাইটোসিস সেল ডিভিশন দ্বারা তার পার্শ্ববর্তী কোষগুলো এই স্থানটিকে পূরণ করে থাকে, কারণ ঘাটতিটা পূরণ করে থাকে। ক্রমাগত ক্ষয় পূরণ, বহুকোষী জীবদেহের সৃষ্ট যে কোনো ক্ষতস্থান মাইটোসিস প্রক্রিয়া যেমন বিভক্ত হয়, ঠিক ক্ষয় পূরণটাও মাইটোসিস সেল ডিভিশনের মাধ্যমে পূরণ হয়ে থাকে। অর্থাৎ জীবকোষে কিছু কিছু কোষ আছে যাদের আয়ুষ্কাল নির্দিষ্ট, যে একটা সময় পরে এরা মারা যাবে। এসব কোষ বিনষ্ট হলে মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে এদের ঘাটতিটা আবার পূরণ হয়ে থাকে, যে যদি কোনো কোষ মরে যায় তাহলে তার যেন ঘাটতিটা না থাকে, সেই জন্য আবার নতুন করে কোষের বিভাজন ঘটে এবং এই ক্ষয়টা পূরণ করে থাকে। আরেকটা ভাব হচ্ছে পুনরুৎপাদন, যে কিছু কিছু অতি প্রয়োজনীয় কোষের জীবনকাল অতি সীমিত, যেমন মানুষের লোহিত রক্ত কোষ বা কর্নিয়ার বাইরের কোষ, এগুলো কিন্তু একদম জীবনকাল অতি কম, এগুলি ক্রমাগত ক্ষয়প্রাপ্ত হয়। মাইটোসিস বিভাজনের মাধ্যমে কোষগুলোর পুনরুৎপাদন ঘটে, অর্থাৎ যেন কোনো কারণে অসুবিধার সম্মুখীন না হয় সেই বিষয়টা ঘটে থাকে। গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীল রক্ষা, এই প্রকার বিভাজনের ফলে জীবজগতের গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা বজায় থাকে, অর্থাৎ মাতৃকোষ থেকে অপত্য কোষগুলো একই ধরনের বৈশিষ্ট্য থাকবে। তাহলে মাইটোসিস কোষ বিভাজনের
বৈশিষ্ট্যগুলি যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখে থাকি যে এই বৈশিষ্ট্যগুলি কিন্তু উদ্ভিদ জগৎ বা প্রাণী জগতের জন্য অত্যন্ত প্রয়োজনীয়, আর এই প্রয়োজনীয় বিষয়গুলো আমরা মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে পেতে পারি। এই হচ্ছে মাইটোসিস সেল ডিভিশনের বিষয়গুলো। আমরা তাহলে এখানে এই পর্যন্ত যতটুকু দেখলে পেলাম সেটা কি পেলাম, যে সেল মাইটোসিস কোষ বিভাজন কাকে বলে, একটা কোষ থেকে দুইটা কোষ তৈরি হইতে গেলে যে কি ধাপগুলো অতিক্রম করতে হয় সেই ধাপ সম্পর্কে আমাদের জানা হলো। তারপর আমরা দেখতে পেলাম হচ্ছে মাইটোসিস সেল ডিভিশনের গুরুত্ব কি, সেই গুরুত্বগুলো। এখন আমরা যাব হচ্ছে তারপরে আরেকটা হচ্ছে মায়োসিস অথবা মিওসিস কোষ বিভাজন। এখানে কিন্তু আমরা মাইটোসিস থেকে একটু ভিন্ন রকমের বিষয় দেখব। মাইটোসিস কোষ বিভাজনের মধ্যে আমরা দেখতে পেলাম যে একটা কোষ থেকে দুটি কোষের উৎপাদন হয়, আর মায়োসিসের মাধ্যমে আমরা দেখতে পাবো একটা কোষ থেকে চারটি কোষের উৎপন্ন হওয়া। তবে চারটি কোষ উৎপন্ন হলেও আমরা এখানে কিন্তু একটা বিষয় একটু লক্ষ্য করতে হবে যে কোষের সংখ্যা বেশি হবে কিন্তু ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যাবে। মাইটোসিস সেল ডিভিশনের মধ্যে ছিল যে একটা কোষ থেকে দুটি কোষ উৎপন্ন হয়, কিন্তু মাতৃকোষ যেটা থেকে দুটি কোষ উৎপন্ন হয়, মাতৃকোষের ক্রোমোজোমের সমান সংখ্যক ক্রোমোজোম অপত্য কোষের মধ্যে আমরা দেখতে পাই। কিন্তু মায়োসিস কোষ বিভাজনে একটা কোষ থেকে চারটি কোষ উৎপন্ন হবে, অর্থাৎ মাইটোসিসের ডাবল, কিন্তু ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়ে যাবে। এই জন্য মাইটোসিস এবং মায়োসিসের মধ্যে একটা তফাৎ আছে। মায়োসিস কোষ বিভাজনকে আমরা হ্রাসমূলক বিভাজনও বলি, সেদিকে আমরা পরে যাব। তাহলে মাইটোসিস কোষ বিভাজনটা কি, যেমন এখানে এই কথাগুলো পাবে যে কোষ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াস পরপর দুবার, মানে নিউক্লিয়াসটা দুইবার কিন্তু হচ্ছে বিভক্ত, এবং ক্রোমোজোম মাত্র একবার বিভাজিত হয়, এবং মাতৃকোষের ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে ক্রোমোজোমযুক্ত চারটি অর্ধেক ক্রোমোজোমযুক্ত চারটি অপত্য কোষ সৃষ্টি করে তাকে মায়োসিস কোষ বিভাজন বলে। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে নিউক্লিয়াসটা বিভাজিত হয়ে যাচ্ছে দুবার আর ক্রোমোজোম বিভাজিত হচ্ছে একবার। এই জন্যই কিন্তু ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষে মানে অপত্য কোষে অর্ধেক হয়ে যায়। এই জন্য আমরা তাকে হ্রাসমূলক কোষ বিভাজনও বলি। অর্থাৎ মায়োসিস কোষ বিভাজনকে হ্রাসমূলক বিভাজন বলা হওয়ার একটা কারণ আছে। যদি তোমাদের কাছ থেকে জানতে চাই যে মায়োসিস কোষ বিভাজনকে হ্রাসমূলক বিভাজন বলা হয় কেন, একটা শব্দ শুনবে, সেই ক্ষেত্রে আসলে বলবে কি যে মায়োসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষ থেকে যে চারটি অপত্য কোষের সৃষ্টি হয় সেই অপত্য কোষ সমূহের মধ্যে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক থাকে। এই জন্য মায়োসিস কোষ বিভাজনকে আমরা হ্রাসমূলক বিভাজন বলে থাকি। এখন মায়োসিস কোষ বিভাজনের প্রক্রিয়ার দিকে যদি লক্ষ্য করি, এটা কিন্তু একটা জটিল প্রক্রিয়া। আমরা এখানে তার কিছু অংশটুকু তোমাদের জন্য নিয়ে আসছি, আর বাকি অংশটুকু কিন্তু আমি তোমাদের জন্য আনতে পারবো না ক্লাসে। সেটা তোমরা বাসায় দেখলে বুঝতে পারবে, অনেকটা মাইটোসিসের মতো। যে অংশটুকু তোমাদের জন্য দরকার মনে হয়েছে সেই অংশটুকু আমরা এনেছি। মায়োসিস কোষ বিভাজনের পর্যায় হচ্ছে দুটি, একটা হচ্ছে মায়োসিস 1 আর একটা হচ্ছে মায়োসিস 2। এখন আমরা মায়োসিস 1 এর দিকে যদি যাই, আমরা মূলত মায়োসিস 1 এর একটা ভাগ এই লেকচারের মধ্যে আলোচনা হবে। মায়োসিস 1, এই মায়োসিস 1 এর মধ্যে আবার চারটি পর্যায় আছে। অর্থাৎ মায়োসিস 1 এর মধ্যে কি চারটি পর্যায়? প্রোফেজ 1, প্রোফেজ প্রোমেটাফেজ নাই মেটাফেজ 1, অর্থাৎ প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1 এবং টেলোফেজ 1। আমাদের মূল আলোচনা হবে এখন এই প্রোফেজ 1 নিয়ে। আসলে আমরা সেই দিকে যাচ্ছি। তাহলে প্রোফেজ 1 এর মধ্যে আমরা চলে যাব। প্রোফেজ 1 হচ্ছে একটি ধাপ, তার মধ্যে 5টি উপপর্যায় বা 5টি উপধাপ আছে। উপধাপগুলা কি? 1 নাম্বার হচ্ছে লেপ্টোটিন, 2 জাইগোটিন, 3 হচ্ছে পেকাইটিন, 4 ডিপ্লোটিন এবং ডায়াকাইনেসিস। আমরা এখন এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করতে চাই। তোমাদের যদি মায়োসিস সেল ডিভিশনের কথা বলা হয়, আসলে মায়োসিস বা মিওসিস সেল ডিভিশনের মধ্যে এই প্রোফেজ এই যে একটা পর্যায়, তার মধ্যে যে 5টি উপপর্যায়ের কথা এখানে বলা হচ্ছে, এই 5টি উপপর্যায় তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরীক্ষার মধ্যে এই 5টি উপপর্যায় তোমাদেরকে জানতে হয়, তোমাদের কাছ থেকে জানতে চাওয়া হয়। তাহলে এখন আমরা লেপ্টোটিন এই উপপর্যায়টি কিরকম দেখবো, আমরা একটা চিত্রের সাহায্যে সেটার ব্যাখ্যাটা বোঝার চেষ্টা করব। এই হচ্ছে লেপ্টোটিন উপপর্যায়টি। তোমরা লক্ষ্য করে দেখো এখানে কি কি জিনিস দেখতে পাও। ক্রোমোজোম, সেন্ট্রোমিয়ার, নিউক্লিয়াস ছবি দেখা যাচ্ছে। অর্থাৎ এখানে কি পাওয়া যায়? নিউক্লিয়াসের জল বিয়োজনের মাধ্যমে শুরু হয় লেপ্টোটিনের উপপর্যায়। এই যে নিউক্লিয়াসটা ছিল তার মধ্যে পানি ছিল, সে আস্তে আস্তে পানিগুলা সেট ছাড়তে থাকে এই ধাপের শুরুতে। ক্রমাগত জল বিয়োজনের ফলে চিকন সুতার নেই ক্রোমোজোমগুলি ক্রমান্বয়ে সংকুচিত ও পুরু হতে থাকে এবং অধিকতর রঞ্জন ধারণ ক্ষমতা প্রাপ্ত হয়। এই যে আমরা ক্রোমোজোমগুলো দেখতে পাচ্ছি, এগুলি আস্তে আস্তে পানি ছাড়তে ছাড়তে রং ধারণ করার একটা উপযোগী হয়। ফলে ক্রোমোজোমগুলোকে আলোক অনুবীক্ষণ যন্ত্রের মধ্যে দৃষ্টিগোচর হয়। ক্রোমোজোমগুলো
অবিভক্ত এবং দীর্ঘ থাকে, দেখা যাচ্ছে জল বিয়োজন এবং ক্রোমোজোম সংকোচন চলতে থাকে, আস্তে আস্তে ক্রোমোজোম গুলা সংকুচিত হতে হতে স্পষ্ট হতে থাকে। অর্থাৎ লেপ্ট 3 ধাপে আমরা দেখতে পাই কি যে এই ক্রোমোজোমগুলি স্পষ্ট হতে থাকে, তার মধ্যে পানি ছিল, পানিগুলি ধীরে ধীরে ছেড়ে দিয়ে সে আস্তে আস্তে স্পষ্ট হতে শুরু করে। এই হচ্ছে লেপ্টোটিনের ধাপ বা লেপ্টোটিনের বৈশিষ্ট্যগুলি। এরপর আমরা পাবো হচ্ছে লেপ্টোটিনের পর হচ্ছে জাইগোটিন। জাইগোটিনের মধ্যে কি ঘটবে? জাইগোটিনে দেখো এখানে ক্রোমোজোমগুলি কেমন যেন জোড়া বাঁধছে মনে হয়, অর্থাৎ জাইগোটিনের আগে যে লেপ্টোটিন ধাপ ছিল সেখানে যে ক্রোমোজোমগুলি ছিল স্পষ্ট পানি বিয়োজনের মাধ্যমে স্পষ্ট একটি আকার ধারণ করছে, সেই ক্রোমোজোমগুলি জাইগোটিন এই উপপর্যায়ে এসে জোড়া বাঁধবে, অর্থাৎ হোমোলোগাস বা একই আকার আকৃতির সমসংখ্যক যে ক্রোমোজোমগুলো ছিল এগুলি পরস্পরের কাছাকাছি এসে জোড়া সৃষ্টি করে। হোমোলোগাস ক্রোমোজোমগুলো আসলে পরস্পরের আকর্ষণ করার কারণেই এরা জোড়া বাঁধে, এবং জোড়া সংখ্যা কত হবে? টোটাল ক্রোমোজোম সংখ্যার অর্ধেক সংখ্যক জোড়া আমরা এখানে দেখতে পাবো। আর জোড়াগুলা যে কোনো এক প্রান্ত থেকে শুরু হয়ে ধীরে 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 সমস্ত অংশটার মধ্যে একটা সুন্দর জোড়া সৃষ্টি হয়। দেখো এখানে 2 জোড়া ক্রোমোজোম দেখা যাচ্ছে, আসলে 4টি ক্রোমোজোম ছিল, 4টির মধ্যে 2টি করে ক্রোমোজোম সম আকৃতির ছিল, এরা পরস্পরের সাথে জোড় বাঁধে। তাহলে জাইগোটিন ধাপের বৈশিষ্ট্য হচ্ছে কি, যেখানে হোমোলোগাস ক্রোমোজোম সমূহ জোড় বাঁধবে। এরপরে আমরা পাবো হচ্ছে প্যাকাইটিন। প্যাকাইটিনের মধ্যে কি? প্যাকাইটিনের মধ্যে একটু ভিন্নতা আমরা পাবো। জোড়া দেখা যাচ্ছে ঠিকই আছে এখানে, তবে সেন্ট্রোমিয়ার থেকে তার বাহুগুলি 2টি করে ক্রোমাটিড তৈরি করেছে। কিন্তু দেখো এখানে এই জোড়ার মধ্যে যদি লক্ষ্য করি তাহলে সেন্ট্রোমিয়ার থেকে এই বাহুটা 2টি অংশে বিভক্ত হচ্ছে, অর্থাৎ 2টি ক্রোমাটিড তৈরি করলো, এখানে 2টি ক্রোমাটিড তৈরি করলো, এখানে 2টি ক্রোমাটিড তৈরি হলো। এখন প্রতি জোড়ার যে 4টি ক্রোমাটিড একটা বলে টেট্রাড, অর্থাৎ 4টি ক্রোমোজোমকে টেট্রাড বলে। আর আরেকটা জিনিস এখানে আমরা দেখতে পাবো যে জোড়া, প্রতি জোড়ার মধ্যে 2টি ভিন্ন ক্রোমাটিডের মধ্যে, অর্থাৎ এই ক্রোমোজোমের একটা ক্রোমাটিড তার পাশের জোড়ার আরেকটা ক্রোমোজোমের ক্রোমাটিডের সাথে একটু জোড়া বাঁধার মতো একটা অবস্থা দেখা যায়, যাকে আমরা বলি হচ্ছে কায়োজোমা তৈরি হওয়া। তাহলে আমরা প্যাকাইটিন দশায় এসে দেখি কি, প্যাকাইটিনের আগে যে আমরা জাইগোটিন ধাপে জোড়া বাঁধা দেখিয়েছিলাম, প্যাকাইটিন ধাপে এসে জোড়াটা থাকে, কিন্তু ক্রোমোজোমগুলি তার প্রত্যেকটা বাহু 2টি করে ক্রোমাটিড তৈরি করে। তাহলে প্রত্যেক জোড়ার এক পাশে আমরা 4টি ক্রোমাটিড দেখি, এই ক্রোমাটিডকে টেট্রাড আমরা বলে থাকি। আর আরেকটা জিনিস লক্ষ্য করবে যে কোনো একটা ক্রোমোজোমের যে 2টা ক্রোমাটিড তাকে বলা হয় সিস্টার ক্রোমাটিড। তাহলে এখানে এই যে কালারটা দিয়ে আমরা একটু দুটাকে 2টা ভিন্ন কালারে দেখানো হয়েছে, এই 2টা ক্রোমাটিডকে বলে সিস্টার ক্রোমাটিড। আবার যে কোনো একটা ক্রোমোজোমের একটা ক্রোমাটিড এবং তার পাশের ক্রোমোজোমের একটা ক্রোমাটিডকে বলা হয় নন সিস্টার ক্রোমাটিড। দুটা ভিন্ন ক্রোমোজোমের 2টি ক্রোমাটিডকে আমরা বলি হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড। এই হলো প্যাকাইটিন ধাপের বৈশিষ্ট্য সমূহ। এরপর আমরা পাবো হচ্ছে ডিপ্লোটিন। ডিপ্লোটিনের মধ্যে আমরা কি পাই? এখানে ডিপ্লোটিন, দেখো চিত্রটা লক্ষ্য করলে দেখবে যে এখানে যে জোড়াবাঁধা ক্রোমোজোম গুলা ছিল, এখানে কায়োজোমা তৈরি হয়েছে, কায়োজোমা তৈরি হওয়ার পরে তাদের মধ্যে যে 2টি সেন্ট্রোমিয়ার, 2টি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের মধ্যে বিকর্ষণ তৈরি হয়, অর্থাৎ হোমোলোগাস ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার গুলি পরস্পরকে বিকর্ষণ করতে থাকে। বিকর্ষণ করার কারণে এরা পরস্পর থেকে সেন্ট্রোমিয়ার গুলো দূরে সরে যেতে থাকে, আর কায়োজোমা তৈরি যুক্ত কায়োজোমার অংশটুকু পরস্পরের সাথে কিন্তু লেগে থাকে। এই জন্য এদেরকে তখন হয়তো যদি একটা কায়োজোমা তৈরি হয়, এক প্রান্ত কায়োজোমা তৈরি হইতে পারে, আবার উভয় প্রান্ত হইতে পারে। যদি এক প্রান্তে কায়োজোমা তৈরি হয় তখন এরা সেন্ট্রোমিয়ার পরস্পরকে বিকর্ষণ করার কারণে প্রায় 90 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা কোণ তৈরি হয়ে যাবে এখানে। আর যদি দুই পাশে কায়োজোমা দেখা যায় তখন সেন্ট্রোমিয়ার পরস্পরের বিকর্ষণের কারণে এখানে এক পাশে যদি একটি কায়োজোমা তৈরি হয় তখন 180 ডিগ্রি কোণের মতো একটি কোণ তৈরি হবে, আর যদি দুই পাশে 2টি কায়োজোমা তৈরি হয় তখন 90 ডিগ্রি কোণের তৈরি হওয়া দেখা যায়। আর আরেকটি ঘটনা ঘটতে থাকে, নিউক্লিওলাস কিন্তু এতক্ষণ ছিল, কিন্তু এই পর্যায়ে এসে নিউক্লিওলাসটা বিলুপ্ত হওয়া শুরু করে দেয়। আমরা এই বিষয়গুলা এখানে দেখতে পাবো। আর মাঝখানে একটা লুপের তৈরি হওয়া দেখা যাচ্ছে। দেখো তোমরা যদি লক্ষ্য করো যে পরস্পর সেন্ট্রোমিয়ার গুলা বিকর্ষণ করার কারণে মাঝখানে একটি লুপ তৈরি হয়। কায়োজোমার এরূপ প্রান্তের দিকে সরে যাওয়াকে আমরা প্রান্তিকরণ ও বলে থাকি। এই হলো ডিপ্লোটিনের বৈশিষ্ট্যগুলো। চিত্রের মধ্যে কিন্তু মোটামুটি তোমরা বুঝতে পারবে যে কি ঘটনাগুলা ঘটে। এরপরে শেষ ধাপ হচ্ছে ডায়াকাইনেসিস। সেখানে কি ঘটে? ডায়াকাইনেসিস দিকে লক্ষ্য করে দেখো, এখানে তারা কিছু কিছু অংশের বিনিময় ঘটছে, অর্থাৎ যেখানে কায়োজোমা তৈরি হয়েছিল কায়োজোমার মাধ্যমে
পাশাপাশি ক্রোমোজোমের ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময় ঘটে, নিউক্লিয়ার যে এখানে মেমব্রেনটা ছিল সেই নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাসটা বিলুপ্ত হয়ে যায়। অর্থাৎ এই উপপর্যায়ে ক্রোমোজোমগুলি আরো খর্বাকৃতি মোটা হয়, প্রান্তিকরণ তখনও চলতে থাকে, কিন্তু অর্থাৎ এই যে তার সেন্ট্রোমিয়ার গুলি এক মানে পরস্পরের বিকর্ষণটা এখনো প্রায় চলতে থাকে। বাইভ্যালেন্টের ক্রোমোজোমগুলোর উপর দাত্র জমা হয় এবং ক্রোমাটিড বিভক্ত দেখা যায় না। এক সময় বাইভ্যালেন্ট নিউক্লিয়াসের কেন্দ্রস্থল হতে পরের দিকে সরে যায়। এই উপপর্যায়ের শেষের দিকে এসে আমরা নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্ত দেখি। এই হচ্ছে আমরা ডাইকাইনেসিসের যে বৈশিষ্ট্য সেটা। অর্থাৎ আমরা যদি বলি যে এই ঘটনাগুলা আমরা প্রোফেজ 1 এর মধ্যে দেখেছিলাম, কেন ঘটলো? আসলে মূল বিষয়টা হচ্ছে এই যে অংশের বিনিময়। আমরা জানি যে এই বৈচিত্র্য তৈরি হওয়া, একটা শব্দ তোমরা শোনা যে ডাইভার্সিটি তৈরি হয়, অর্থাৎ মাতৃকোষ থেকে যে অপত্য কোষ তৈরি হয়, অথবা আমরা যদি বলি যে উদ্ভিদ থেকে অথবা মানুষ থেকে নতুন তাদের ছেলে মেয়েদের আচার আচরণের মধ্যে একটা পার্থক্য দেখি। আসলে পার্থক্যটা কিন্তু এই কারণেই হয়ে থাকে, যেহেতু ক্রোমোজোমগুলি তাদের অংশের বিনিময় ঘটায়। এই অংশের বিনিময় ঘটানোর কারণে কিন্তু বৈচিত্র্যতা তৈরি হয়। নতুন যে জেনারেশন আসে সেই জেনারেশনের মধ্যে নতুন বৈচিত্র্য আমরা দেখি। আর সেটার মূল কারণ হচ্ছে এখানে প্রোফেজ 1 এর মধ্যে যে ধাপসমূহ, সেই ধাপসমূহের মধ্যে কিন্তু বোঝা যাচ্ছে। তাহলে ডাইকাইনেসিসের মাধ্যমে আমাদের এখানে প্রোফেজ 1 এর ধাপগুলো শেষ হলো। আর এখন আমরা একটু সামনের দিকে বাড়ি, সামনের দিকে, অর্থাৎ এই মায়োসিস সেল ডিভিশনের গুরুত্ব বলবো। তবে আমি কিন্তু একটু জিনিস এখানে তোমাদেরকে আনি নাই, সেটা তোমরা নিজেরা দেখবে। সেটা হচ্ছে আমরা যে মায়োসিস 1 মায়োসিস 2 দুটি ভাগ করেছিলাম, আমরা শুধু এখানে কিছু অংশ নিয়ে আসছি, অর্থাৎ প্রোফেজ 1 এর ধাপসমূহ দেখিয়েছিলাম। তবে যে অংশগুলো আমি উল্লেখ করেছি আগে কিন্তু এখানে পরবর্তীতে আলোচনা করে নাই, সেই অংশগুলো কিন্তু মাইটোসিস সেল ডিভিশনের সাথে হুবহু মিলে যায়। তোমরা যদি বই দেখো, আমি বইয়ের একটা তালিকা তোমাদেরকে দিয়ে দেবো, শেষের দিকে বলে দেবো, তাহলে দেখবে যে আসলে আমরা যে মাইটোসিস সেল ডিভিশনের যে বৈশিষ্ট্যগুলা, যে বিষয়গুলো আমরা দেখতে পেয়েছিলাম, সে একই রকমের বৈশিষ্ট্য আমরা দেখতে পাই। এই জন্য আমি নতুন করে আর তোমাদের বাকি অংশগুলা আনি নাই। আমি যে অংশটুকু তোমাদের জন্য দরকার বলে মনে করেছিলাম সেই অংশটুকু এখানে আমি এনেছি। এখন আমরা মায়োসিসের গুরুত্ব দেখবো, যে মায়োসিস সেল ডিভিশন আসলে কেন দরকার, বা মায়োসিস সেল ডিভিশনের মাধ্যমে কি বিষয় উদ্ভিদে অথবা প্রাণীতে ঘটে। নাম্বার 1 হচ্ছে যে জনন কোষ সৃষ্টি। মায়োসিসের ফলে জনন কোষ উৎপন্ন হয়, তাই জননক্ষম জীবে মায়োসিস না হলে বংশবৃদ্ধিও ঘটতো না। কারণ জনন কোষ যদি সৃষ্টি নাই হইতো, তাহলে যৌন প্রজনন হওয়া সম্ভব ছিল না। ক্রোমোজোমের সংখ্যা ধ্রুব রাখা, যেমন মায়োসিস সেল ডিভিশনে আমরা জানি যে একটা কোষ থেকে যখন 4টা কোষ তৈরি হয় আর ক্রোমোজোম অর্ধেক থাকে, কিন্তু যখন পরবর্তী জেনারেশনে কিন্তু আমরা পিতা এবং মাতা থেকে যেহেতু আমরা ক্রোমোজোমের সংখ্যা পেয়ে থাকি অর্ধেক করে, আবার পুনরায় সেটা মাতৃকোষের সমান হয়ে যায়। অর্থাৎ প্রজাতির বংশানুক্রমে ক্রোমোজোমের সংখ্যাটা ধ্রুব থাকে এই মায়োসিস সেল ডিভিশনের কারণে। এরপরে আমরা পাই হচ্ছে প্রজাতির স্বকীয়তা ঠিক রাখা। ক্রোমোজোমের সংখ্যা ঠিক রাখার মাধ্যমে বংশানুক্রমে প্রতিটি প্রজাতির স্বকীয়তাও রক্ষা হয়। যদি মায়োসিস সেল ডিভিশন না হতো, মায়োসিস সেল ডিভিশনের মাধ্যমে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক না হতো, তাহলে এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে ক্রোমোজোমের স্বকীয়তা সংখ্যাটাও ঠিক থাকতো না, হয়তো সংখ্যাটা বৃদ্ধি পেয়ে যেত, তাহলে একটা অস্বাভাবিকতা আমরা দেখতে পেতাম। এরপর হচ্ছে বৈচিত্র্য সৃষ্টি, যে জিনিসটা আমরা এই প্রোফেজ 1 এর সেল ডিভিশনের প্রোফেজ 1 এর যে উপপর্যায়গুলো দেখেছিল সেখানে আমরা দেখতে পেয়েছিলাম যে ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময় ঘটে। আসলে অংশের বিনিময় ঘটে মানে তার মাধ্যমে বৈচিত্র্যটা সৃষ্টি হয়, তার মাধ্যমে বৈশিষ্ট্য এক ক্রোমোজোম থেকে আরেক ক্রোমোজোমের মধ্যে স্থানান্তরিত হওয়ার মাধ্যমে বৈচিত্র্য তৈরি হয়। এরপর হচ্ছে অভিব্যক্তি, যে মায়োসিস আনে বৈচিত্র্য আর বৈচিত্র্য আনে অভিব্যক্তির ধারা বা প্রবাহ। তাহলে বৈচিত্র্য এবং অভিব্যক্তি দুটি কিন্তু পরস্পরের সাথে জড়িত। গেমেট সৃষ্টি ও বংশবৃদ্ধি। ডিপ্লয়েড জীবে মিওসিস প্রক্রিয়ার মাধ্যমে সৃষ্টি হয় গেমেট। ডিপ্লয়েডের মধ্যে মিওসিসের মাধ্যমে গেমেট তৈরি হয়, আর গেমেটের মিলনের মাধ্যমে জনন প্রক্রিয়ায় বংশবৃদ্ধি ঘটে থাকে। আর এটা হচ্ছে যৌনক্রম, যে সকল জীবের জীবনচক্রে যৌনক্রম আছে সেখানে মায়োসিসের প্রত্যক্ষ ভূমিকা আছে। এবং মেন্ডেলের সূত্রের ব্যাখ্যা দেওয়া মায়োসিস ছাড়া আসলে সম্ভব না। আমরা মেন্ডেলের সূত্র আমরা সামনের দিকে পাবো। সূত্রগুলো যে সঠিক, মেন্ডেল যে সূত্রগুলো দিয়ে গেছিল সেই সূত্রগুলো কিন্তু পরবর্তীতে মায়োসিস দ্বারাই কিন্তু প্রমাণিত হয়েছিল। তাহলে আমরা আমাদের আলোচনার আজকের যে বিষয়টুকু ছিল মোটামুটি শেষের দিকে আসছি। এরপরে আমরা এখানে তোমাদেরকে কি কি বই আমরা অনুসরণ করে থাকি বা তোমরা নিজেরা অনুসরণ করতে পারো তার একটা তালিকা দেওয়া আছে। এখানে প্রকাশক আর লেখকের নাম
তোমরা প্রকাশক অথবা লেখকের নাম দিয়ে বইটা সংগ্রহ করে নিতে পারো। যেমন বাংলাদেশ বুক ব্যাংকের একটা বই আছে, গ্রন্থ কুটির আছে, কবির পাবলিকেশনস আছে। বাংলা বই যদি পড়ো এই বইগুলা পড়তে পারো। এখানে তালিকাটা আছে, তোমরা দেখে সেই অনুসারে বই কিনবে, বাসায় থাকবে, পড়বে। তাহলে আজকে আমরা আলোচনার শেষ দিকে চলে আসছি, আমরা আর বাড়াবো না। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।